২৪ ঘন্টায় ৫ ঘন্টা নিয়ে আমি বসে আছি আপনাদের সঙ্গে। দিন দুয়েক আগে প্রদীপ ভট্টাচার্যের একটা মন্তব্য নিয়ে রাজ্য জুড়ে হইচই। সেখানে তিনি বলছেন যে কংগ্রেসকে আজও প্রায়শ্চিত্ত করতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করায়। মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলে দিলেন ঠিকই বলেছেন প্রদীপ ভট্টাচার্য। ফলে আবার শুরু হয়ে গেল নতুন করে এই চর্চা। কংগ্রেস কি তাহলে ভুল করেছে? রাজ্যে তাহলে কংগ্রেসের পতনের কারণ মমতাই? এই চর্চা যখন চলছে তখন কিন্তু ভোটার তালিকা নয়া নির্বাচন কমিশনের, যেখানে মহিলা ভোটের সংখ্যা অনেকটাই বেশি, এই জায়গা থেকে প্রশ্ন উঠে আসছে। যেখানে একদিকে যেমন কংগ্রেস এবং মমতার সম্পর্ক নিয়ে চর্চা চলছে, অন্যদিকে প্রদীপ ভট্টাচার্যের মন্তব্যে মমতার সায়। এবং রাজ্যে তাহলে যেখানে নির্ণায়ক শক্তি মহিলা ভোটাররা, সেখানে কি তৃণমূল ২৬-এর নির্বাচনে একটু এগিয়ে থেকে খেলা শুরু করবে? কি অবস্থান হবে বিরোধীদের, কি স্ট্র্যাটেজি হবে বিরোধীদের, এই নিয়ে আলোচনা আজকের পাঁচকাহনে। এই নিয়ে আজকে কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিও যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে বিজেপির শতরূপা রয়েছেন, আমাদের সঙ্গে কংগ্রেসের চন্দন ঘোষ চৌধুরী রয়েছেন, সিপিআই এর সৈকত গিরি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক রাজাগোপাল ধর চক্রবর্তী, আমাদের সঙ্গে থাকবেন তৃণমূল সমর্থক উপাসনা চৌধুরী। আর শুরুতেই যা বলছিলাম, প্রদীপের স্বীকারোক্তি আর তাতে শিলমোহন মমতা। কদিন আগেই প্রবীণ প্রদেশ নেতা আক্ষেপের সুরে বলেন ২৭ বছর আগে মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে। প্রদীপের মন্তব্য নিয়ে মমতার সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, তিনি ঠিকই বলেছেন। তিনি বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছেড়ে নতুন দল গঠন করার পর ২৭ বছর পেরিয়ে গিয়েছে। বছরের প্রথম দিনই ২৮-এ পা দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এত বছর পর রাজ্য রাজনীতিতে ফের চর্চায় মমতার কংগ্রেস ত্যাগ প্রসঙ্গ। সৌজন্যে প্রদেশ কংগ্রেসের প্রবীণ নেতা প্রদীপ ভট্টাচার্য। কয়েকদিন আগেই দলীয় অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে প্রদীপ ভট্টাচার্য আক্ষেপের সুরে বলেন, মমতাকে বহিষ্কারের প্রায়শ্চিত্ত আজও করতে হচ্ছে কংগ্রেসকে। যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা হয়, তখন সোমেন মিত্রের ফোন এলো। সীতারাম কেশরী বলেছেন ওকে তোমায় এক্সপেল করতে হবে, কারণ আমরা করেছি। আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না, কিন্তু সোমেনের উপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হয়েছে। আর প্রায়শ্চিত্তটা সেই জন্য কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে। আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসব। গঙ্গাসাগর সফর শেষ করে মঙ্গলবার হাওড়ায় ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডুমুরজলা হেলিপ্যাডে সাংবাদিকদের সঙ্গে কথা বলার একেবারে শেষ পর্বে প্রদীপ ভট্টাচার্যের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় মমতাকে। সংক্ষিপ্ত উত্তরেই প্রবীণ কংগ্রেস নেতার মন্তব্যে শিলমোহর দিলেন তৃণমূল নেত্রী। তিনি বর্ষিয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেছেন, মমতা প্রসঙ্গে প্রদীপের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। প্রত্যাশিতভাবেই তৃণমূল তার বক্তব্যকে স্বাগত জানিয়েছে, কটাক্ষ করেছে বিজেপি। এ বিষয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সাবধানী হলেও অধীর চৌধুরীর মতো কেউ কেউ মমতা বিরোধিতার প্রশ্নে অনড় রয়েছেন। নিজের বক্তব্যে অনড় প্রদীপও। সেদিন যা ঘটেছিল সেটারই ব্যাখ্যা দিয়েছি। সুতরাং সেই ব্যাখ্যাটার মধ্যে যে সত্যতা আছে এটা আমি নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি, তাই কর্মীদের কাছে এটা ব্যাখ্যা দিয়েছি। আজকে এটাকে যারা সমর্থন করছেন করতে পারেন, যারা করবেন না তারা না করতে পারেন, সেটা তাদের অভিপ্রায়। গত শতাব্দীর 70-এর দশকে কংগ্রেসের সাধারণ কর্মী হিসেবে রাজনীতিতে হাতে খড়ি। খুব অল্প সময়ের মধ্যেই যুবনেত্রী থেকে জননেত্রী হয়ে ওঠেন মমতা বন্দ্যোপাধ্যায়।
80 দশকে লোকসভা নির্বাচনে জিতে প্রথমবারের জন্য সংসদে পা। 90-এর দশকের শুরুতেই কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু কংগ্রেস আর মমতার সম্পর্ক চিরস্থায়ী হয়নি। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেস নামে নতুন দল ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুদিন আগেই অবশ্য তাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছেন সেই সময়ের প্রদেশ সভাপতি সোমেন মিত্র। জানিয়ে এখনো আক্ষেপ ঝরে পড়ে প্রদীপ ভট্টাচার্যের মতো প্রবীণ প্রদেশ নেতাদের গলায়। দেবব্রত ও প্রবীরের রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি শুরুতেই চন্দনদার কাছে আসবো, কারণ চন্দনদা, প্রদীপবাবু যে সময় ওই মন্তব্য করছিলেন আপনি সেই সময় ছিলেন। আমি কুণাল ঘোষের কথার জেট টেনে বলি, সেখানে প্রদেশ সভাপতিও যখন ছিলেন এবং তিনি চুপ ছিলেন, তাহলে ধরে নেওয়া যায় এই বক্তব্যের সমর্থন তারও ছিল এবং কংগ্রেসেরও আছে। সব্য, একটা কথা আমি তোমাকে শুরুতে বলি, ইটস আ ভেরি সেন্সিটিভ ইস্যু। আমি শুধু ওখানে ছিলাম না, 93 সালে সোমেন মিত্র এবং মমতা ব্যানার্জির যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস সভাপতি পশ্চিমবাংলা, সেখানেও আমি ছিলাম মহারাষ্ট্র নিবাস হলে। আবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় দলটিকে ভাঙেন 1997 সালে এবং 98 সালে প্রথম দিন জানুয়ারি মাসে দলটি তৈরি করেন, তখনও আমি ছিলাম, আমি কংগ্রেসে ছিলাম। ইনফ্যাক্ট প্রদীপদা সেদিনকে যেটা বলতে চেয়েছিলেন তার ঠিক আগে এবং পরে বলা না গেলে যে ঘটনা ঘটে না, ইউ ক্যানট স্পিক অ্যাবাউট এ চ্যাপ্টার, তোমাকে বুক সম্বন্ধে বলতে হবে, বইটা সম্বন্ধে। এটা ঘটনা যে সেই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রায়শ্চিত্তের কথা বলেছেন সেটা উনি বলেছেন, পরবর্তী সময়ে যে ঘটনাগুলো ঘটেছে এবং সেই ঘটনার সাক্ষী অনেকেই। আমি তোমাকে শুরুতে একটা কথা বলি, অনেকে বুঝতে হবে হঠাৎ ঠিক আছে বা হঠাৎ কুণালবাবুর নেচে ওঠার কারণ নেই। আমাদের এমন একটি দল, সে দলে নেতাজি সুভাষ বসু দল ছেড়েছিলেন, যার প্রশ্ন আজও আমাদের দিতে হয় এবং কেন, তার পরিপ্রেক্ষিত অবস্থা ঠিক তেমন একটি পরিপ্রেক্ষিত অবস্থা ছিল তখন। কিন্তু একটি ঘটনা আমরা বারবার বলতে পারি, সেটা হচ্ছে 97 সালে উনি কম্পেলড ছিলেন সোমেনবাবু ওনাকে বার করে দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে আমাদের একটি এআইসিসির কনভেনশন চলছিল নেতাজি সুভাষ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, এবং তোমরা হয়তো ছোট ছিলে, অনেকেই মনে করতে পারেন ঠিক গান্ধী মূর্তির নিচে কংগ্রেসের একটা ফ্র্যাকশন নিয়ে মমতা ব্যানার্জি তৈরি করেছিলেন সেই মুহূর্তে, পরবর্তী সময় যেটা তৃণমূল হয়ে দাঁড়ায়। এবং সেক্ষেত্রে অনেক নেতা ইতিহাস খুলে দেখতে পারেন মমতা ব্যানার্জির নেতৃত্বে সেদিনকে বিরোধিতা করেছিলেন, যেখানে সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন, সীতারাম কেসরিজি উপস্থিত ছিলেন এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এখন ডিসিপ্লিনারি কমিটি কি মমতা ব্যানার্জির জন্য তৈরি হয়, না প্রদীপ ভট্টাচার্যের জন্য তৈরি হয়, না আমার জন্য তৈরি হয়? ডিসিপ্লিনারি কমিটি তৈরি হয় ডিসিপ্লিন যারা ভাঙেন তাদের জন্য। কংগ্রেসে এরকম বহু ঘটনা ঘটেছে। প্রফুল্লচন্দ্র সেন এটা আরেকটি এক্সাম্পল। তার পরবর্তী সময় তিনি কংগ্রেস থেকে বেরিয়ে গিয়ে জনতা পার্টি তৈরি করেছিলেন। অস্বীকার করে লাভ নেই, কংগ্রেস একটা বৃহৎ সমুদ্র এবং সেখানে 9টি ফ্র্যাকচার তৈরি হয়েছে। আমরা আজও আছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই প্রায়শ্চিত্তের প্রসঙ্গটা উনি হয়তো তাৎক্ষণিক অবস্থার ক্ষেত্রে বলেছিলেন অবশ্যই, কিন্তু প্রদীপবাবু নিজেও জানেন বা প্রদীপদা নিজেও জানেন বা আমরা সকলেই জানি 2011-তে তো আমরা হাত ধরেছিলাম তাদের, এবং আমাদের যে পার্সেন্টাইল সেই অঙ্ক কষলে তবেই উনি ক্ষমতায় এসেছিলেন। তারপরের ঘটনা 11 মাসে আমরা ছেড়ে চলে এসেছিলাম। তারপরের ঘটনা 2016-র পর থেকে উনি ভাঙতে কংগ্রেসকে শূন্য করে দিয়ে খুব আনন্দ পেয়েছেন। কুণালবাবুকে এই প্রশ্নগুলো আগে উত্তর দিতে হবে। এই আনন্দের মধ্যে থেকে যদি প্রায়শ্চিত্তের প্রসঙ্গ থাকে, তাহলে প্রায়শ্চিত্ত করছেন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। তার কারণ হচ্ছে কংগ্রেসের লেগাসিকে নিয়ে ক্ষমতায় আসা যায়, হতে পারে এই কংগ্রেস শব্দটাকে ব্যবহার করে। উনি তো রিপাবলিকান পার্টির নাম দেননি, উনি কংগ্রেস শব্দটাই ব্যবহার করেছেন, কংগ্রেসকেই ফ্র্যাকশন করেছেন এবং বিভিন্ন ক্ষেত্রে কংগ্রেসের সমৃদ্ধতর নেতাদের অপমান করেছেন বিভিন্ন সময়। অস্বীকার করে লাভ নেই। ঠিক এরকম একটি জায়গায় দাঁড়িয়ে যে প্রায়শ্চিত্তের প্রসঙ্গ সেদিনকে আসছে, আমাদেরও চিত্ত প্রসন্ন না। এটা প্রায়শ্চিত্তের একটি অঙ্গ, যেটা আগামী দিন তৃণমূল নিজে বুঝতে পারবে এবং নিজে স্বীকার করবে। চন্দনদা, আপনি কংগ্রেসকে অপরিহার্য বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের হাত ধরতেও তো বারবার হাইকমান্ডকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে হচ্ছে, কথা বলতে হচ্ছে, সে যতই প্রদেশ কংগ্রেসের আপত্তি থাকুক না কেন। দেখো, এনসিপিও তো তাই করেছে। তুমি যদি দেখো মেঘালয় পিএন সাংমার দলও তো তাই করেছে। আমি তোমাকে বলছি মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস কোনো আইসোলেশন নয়, এটা তাদেরও কম্পালশন, এটা অস্বীকার করে লাভ নেই। তারা খুব ভালো করে জানে। আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে যে প্রায়শ্চিত্তের প্রশ্নটা যেখানে আছে না, সভ্য, আমাকে প্রথমে বুঝতে হবে যে ফিলোসফি আইডিওলজি নিয়ে মানুষ হাজার কংগ্রেস কর্মী, লক্ষ কংগ্রেস কর্মী সেই জমানাতে খুব বিশেষভাবে ওই 93 সালে 21 তারিখ
জুলাই মাসে যারা স্যাক্রিফাইস করেছিল তারাই সামনে পতাকা রেখে, তুমি যদি তাদের কথা ভাবো, তারা ওই আইডিওলজিক্যাল ডিফারেন্সটা বোঝেননি। তুমি একবারও ভাববে না যে 98 সালে একটি দল তৈরি করে 99 সালে আরেকটি দলের সাথে যারা আইডিওলজিক্যালি 100 বছরের অবস্থানের ভিন্নতা, তাদের সাথে হাত ধরে বিজেপিকে এই পশ্চিমবাংলার রাজনীতিতে মাটি পাইয়ে দিয়েছিল মমতা ব্যানার্জি। অস্বীকার করবেন না? আর যদি প্রায়শ্চিত্ত করতে হয়, আজকে তিনি প্রায়শ্চিত্ত করছেন, তাদের বিরুদ্ধে লড়াই। শতরূপাদি না, আমি এতক্ষণ ধরে চন্দনদার ব্যথা, অ্যাগনি, অবভিয়াসলি উইজডম সবটাই শুনলাম, কিন্তু এই লাস্ট লাইনটা আমি একেবারে এগ্রি করতে পারলাম না যে আমরা তাদের হাত ধরে মমতাকে এখানে বসিয়েছি। না, এটা ঠিক উল্টো। আজকে অটল বিহারী বাজপেয়ীজি যদি তাকে আমাদের জোটে যদি জায়গা না দিত, অটল বিহারী বাজপেয়ীজি যদি এসে মমতার মায়ের পা না ধরতো, এই যে একটা ভিশন, এই যে অপটিক্স পশ্চিমবঙ্গের মানুষ দেখলো, সেইটার জন্য মমতা ব্যানার্জি সেই সময় 2011 সেই তাও কংগ্রেসের অ্যালায়েন্স ধরে তখন উনি পাওয়ারে এসেছিলেন। কিন্তু শতরূপাদি আমি আসবো, কিন্তু এই যে বাংলা বাঁচাও ফ্রন্টে বিজেপিকে আহ্বান এবং এই যে হাত ধরাধরি করার ফলে প্রথম লোকসভার আসন এখানে তপন শিকদার, এটাও তো অনেকে বলে থাকেন তৃণমূলের জন্যই হয়েছিল। না, তখন কিন্তু আমাদের কিছু আসন নিয়ে আলোচনা হয়েছিল, জোট কিছু ছিল না। there was a system যেখানে কিছু আসন আমরা লড়বো, কিছু আসন ওরা লড়বো। তপন শিকদারের মতন এত মনিউমেন্টাল একজন বাঙালির লিডার জোট ছিল না। তৃণমূলী বিজেপি জোটে দমদমার কৃষ্ণনগর জিতেছে। না, এখনো গুগল থেকে সার্চ করে দেখিয়ে দেব। তুমি তোমার সময় যা বলার বলো। না, they were part of আমাদের লার্জার অ্যালায়েন্স, কিন্তু সেইখানে বেঙ্গলে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছিল। আমি এখনো জানি ফর এ ফ্যাক্ট যে একদম চিরকুটে উনি লিখে দিয়ে দিয়েছিলেন, মমতা ব্যানার্জি লিখে দিয়ে দিয়েছিলেন, সেটা আমাদের নেতারা এগ্রি করেনি। তো সেজন্য আমরা কখনো মানে মেন্টালিটি ওয়াইজ আমরা কোনো দিন মমতা ব্যানার্জির সঙ্গে ছিলাম না। আমরা ঘরপোড়া গরু, একবার তাকে আমরা মন্ত্রিত্ব পর্যন্ত দিয়েছিলাম, তার হঠাৎ যেরকম এখনো দুবার, কিন্তু মন্ত্রিত্ব সেই রেলমন্ত্রী হওয়াকালীন রেলের মতন এত ইম্পর্টেন্ট একটা পোর্টফোলিও পেয়েছিল শুধু বিজেপির জন্য, এবং তিনি হঠাৎ রিয়েলাইজ করলেন, গাড়ি থেকে নেবে, উনি বলেন আমি যাবো না ওখানে। তো এই ধরনের মমতা ব্যানার্জি স্বভাব সিদ্ধ উনি যে ওনার হাত ধরে বা উনি যার হাত ধরতে প্রিটেন্ড করে, কখনো তাদের সেই বেসিক সম্মানটুকু দেয় না। আজকে যে কথাটা চন্দনদা বলছে, আমি চন্দনদার কথা টেনেই বলছি, এখন রিসেন্ট টাইমসে যদি আমরা দেখি তাকে 2টো সিট দেওয়া যাবে কি যাবে না, উনি সেই সিটের সঙ্গে লবণ জুসের তুলনা করছেন। এই তো মমতা ব্যানার্জি তার কো রিলেশনশিপ মানে যাদের সঙ্গে থাকে সেরকম সম্মান দেয়। আমার মনে আছে 2011-তে উনি এত বড় কথা উনি বলছেন যে কংগ্রেস হতে পারে ন্যাশনাল পার্টি, কিন্তু বেঙ্গলে আমি সব, এবং সেই সময়ও পর্যন্ত নাস্তানাবুদ করে দিয়েছিল। ভুল বলছে না, দে আর রুলিং পার্টি। এখানে তিনবার মানুষের রায় জোর করে ছিনিয়ে নিয়ে, কিভাবে ছিনিয়ে নিয়েছে সেটা তোমরা জানো, দ্যাট ইজ এ ডিফারেন্ট স্টোরি। বেঙ্গলে দে আর আ ফ্যাক্টর, কিন্তু বেঙ্গলে অপোজিশন বলতে আমরাই, কিন্তু তা সত্ত্বেও কংগ্রেসকে কোথাও সে বেসিক সম্মানটুকু দেবে না। কংগ্রেসের মতো ন্যাশনাল পার্টির সঙ্গে বিজেপি লড়াই হয় ঠিকই, আমি এখানে কোনো একটা সুট টেনে বা কংগ্রেসের তুলনায় মানে কংগ্রেসে এতে বলছি না, কিন্তু কংগ্রেসের তো একটা হেরিটেজ আছে, সেটা তো ডিনাই করলে চলবে না। সেখানে তার কুণাল ব্যানার্জি কুণাল ঘোষ পর্যন্ত বলছে যে নেতাজির কোনো নাকি কোনো পলিটিক্যাল সাকসেস নেই, মমতা ব্যানার্জি কংগ্রেস থেকে বেরিয়েছে। আমি নেতাজির কথা এই কারণে তুললাম, কারণ চন্দনদার কথাই নেতাজি তোকে তুলে, নেতাজির সঙ্গে মমতা ব্যানার্জির তুলনা করছে, যে নেতাজি অসংখ্য বাঙালির হিরো, উনি একটা ন্যাশনাল ফিগার, উনি কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, উনি কংগ্রেস থেকে বেরিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করেছিলেন। যদিও ফরওয়ার্ড ব্লক পরে সিপিএম মানে লেফটের সঙ্গে পরে জুড়লো, তা সত্ত্বেও আমি বলবো ফরওয়ার্ড ব্লক ওয়াজ স্টিল আ পাওয়ার। এখনো ফরওয়ার্ড ব্লকের অফিস দেখতে নেতাজির জন্য আমাদের তো রাস্তায় পরে আমাদের পার্টি অফিস যেতে গেলে সেন্টিমেন্টটা আলাদা, নেতাজির সঙ্গে মমতার তুলনা। শতরূপা যে কথাটা বলেছে অবশ্যই আমি যার জন্যই বললাম, কংগ্রেস বহুবার ভেঙেছে, কংগ্রেসকে বহু লোক থ্রেড পয়েন্টে রেখেছে, গার্ড পয়েন্টে রেখেছে, কাজ কিছু হয়নি, হয়তো 2-4 বছর রাজত্ব করতে পারে, কিন্তু একটা
একটা কথা আমি বলি, তোমাকে এটা মনে করতে হবে মমতা ব্যানার্জির সাথে সম্পর্ককে ডিজোন করলেন এই শতরূপা, তোমাকে মনে করতে পারে শুধু রেলমন্ত্রী না, পরবর্তী সময় তাকে ফিরিয়ে আনতে হয়েছিল নন পোর্টফোলিও মিনিস্টার, কোনো মিনিস্ট্রি কোনো পোর্টফোলিও ছিল না, কিন্তু কম্পালশন ছিল সেই অটল বিহারী বাজপেয়ী মন্ত্রিসভা যেখানে মমতা ব্যানার্জির নামটাকে রাখতে হবে। তাহলে প্রমাণিত হয় এই প্রশ্নটা হচ্ছে সিপিএম এর সাথে কংগ্রেসের কম্পালশনটা কি? যে সিপিএম 1, 2, 3 এগ্রিমেন্টের সময় বেরিয়ে গেল এবং এই যে সিপিএম এর সাথে সখ্যতা, তাই নিয়ে একটা বিবাদ, এবং এখনো পর্যন্ত এই বিবাদ প্রাসঙ্গিক। আমি আসবো সৈকতের কাছে, আসবো আমাদের সঙ্গে তৃণমূলের উপাসনা রয়েছে তার কাছে আসবো রাজাদার কাছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আমি সৈকতের কাছে আসবো, তবে সৈকত আরেকটা এর সাথে প্রশ্ন জুড়ে দিই, তুমি অবশ্যই উত্তর দেবে। এই তখন থেকে দেখো এই বামেদের নিয়ে একটা পাসিং দা বল, বামেরা হয়ে যাচ্ছে একটা গলার কাঁটার মতন এই বিভিন্ন রাজনৈতিক দলের জোটের ক্ষেত্রে। আমি পার্টিকুলার সিপিআই এর ক্ষেত্রেও বলতে যাই 18 মোস্ট প্রবাবলি, সেখানে তো বিজেপি বিরোধী জোটে সিপিআই কেও ডাকা হয়েছিল, যদিও তারা বামফ্রন্ট থেকে বেরোতে চাননি, এরকম একটা ইস্যু সামনে এসেছিল। এই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস, দেখো সেই তখনও বামেরা ছিল কাটা, এখনও কিন্তু তাই না। দেখুন, তৃণমূল কংগ্রেস 98 সালে তৈরি হওয়ার পর কংগ্রেসের একের পর মানে আমি এটা কেন বললাম 2018টা কেন তুললাম, ফলে এই জায়গা থেকে তোমার মনে হয় না বিজেপি বিরোধী মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, বাকিরা কেউ সিরিয়াস নয়, এটা তিনি প্রতিষ্ঠা করতে পেরেছেন ধীরে ধীরে? না, একদমই তা নয়। তার কারণ হচ্ছে যদি কোনো রাজনৈতিক মতাদর্শের কোনো ইস্যু রাজনীতিতে অবশিষ্ট থাকে তাহলে এই বক্তব্য কখনোই সমর্থনযোগ্য নয়। 98 সালে একটা রাজনৈতিক দল তৈরি হলো, যে দলটা প্রবাদ প্রতিম কংগ্রেস নেতা এবি গনি খান চৌধুরী বারে বারে বলেছেন যে কংগ্রেসের একটা মানে শৃঙ্খলা ভঙ্গ করা একটা লুম্পেন অংশ তারাই তৃণমূল কংগ্রেস, এবং পরবর্তীকালে সেই তৃণমূল কংগ্রেস 98 সালে তৈরি হওয়ার পর 99 সালে বিজেপির সঙ্গে জোট করলো। দমদম এবং কৃষ্ণনগরের 2টো সিটে বিজেপিকে এই রাজ্যে প্রথম সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তিকে এখানে চারা গাছ রোপণ করেছিল। আজকে তৃণমূল কংগ্রেস যে বিজেপি বিরোধিতার অভিনয় করছে, ইতিহাস যদি আপনি দেখেন তাহলে এই রাজ্যে প্রথম বিজেপিকে মাটি করে দেওয়ার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরবর্তীকালে এই কলকাতা শহরের বুকে 2000 থেকে 2005 5 বছর মেয়র ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, ডেপুটি মেয়র ছিলেন মীনা দেবী পুরোহিত। তৃণমূল কংগ্রেস বিজেপি একসঙ্গে ঘর লিখেছে। আমার ছোটবেলায় যখন আমি স্কুলে পড়তাম, আমার মাটির দেওয়ালে লিখতাম, দেখতাম দেওয়াল লেখা তৃণমূল বিজেপি জোট প্রার্থী মেদিনীপুর লোকসভা কেন্দ্রে রাহুল সিনহাকে ভোট দিন। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এটা প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। আমি ধন্যবাদ জানাবো প্রদীপ বাবুকে, ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আসল তৃণমূল কংগ্রেসের চেহারা আজকে মানুষের সামনে এসছে। দেখুন 2011 অবধি কাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ঘর করেছেন? 2বার বিজেপির সঙ্গে, 2বার কংগ্রেসের সঙ্গে, আবার পরবর্তীকালে কিষেনজি থেকে শুরু করে বিমল গুরুং থেকে শুরু করে কামতাপুরীদের থেকে শুরু করে আরএসএস এর দুর্গা হয়েছেন, কখনো কিষেনজির প্রিয় মুখ্যমন্ত্রী হয়েছেন, কখনো বিমল গুরুঙ্গের কাছে আগামী দিনে উদ্ধারকারিণী জননেত্রী হয়েছেন। এই যে এতগুলো উপাধি একজন মানুষ পেয়েছেন, এ তো একই অঙ্গে বহুরূপ। আজকে আরএসএস এর স্কুল বাড়ছে, আজকে হিন্দু মুসলমানের গোটা রাজ্যের রাজনীতি হচ্ছে। আপনি এই সমস্ত রাজনৈতিক চর্চার মধ্যে জাতপাত, ধর্মীয় মেরুকরণ, ক্ষমতায় টিকে থাকার জন্য 500 কোটি টাকা দিয়ে প্রশান্ত কিশোর, এই যে এত সোর্স অফ ইনকাম, কালো টাকা, দুর্নীতি, লুট, স্বাভাবিক তো উল্টো দিকে গলা কাটা তো কমিউনিস্টরাই থাকবে, বামপন্থীরাই থাকবে। কারণ 98 সালে যে ষড়যন্ত্র রচিত হয়েছিল, 11 সালে সবার সাহায্য নিয়ে, আমি একদম শতরূপাদিকে ধন্যবাদ জানাবো, উনি স্বীকার করে নিলেন যে অটল বিহারী বাজপেয়ীর আশীর্বাদ ধন্য মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে তৃণমূল কংগ্রেসের যারা চিৎকার করেন যে বিজেপির সঙ্গে তাদের নাকি বিশাল লড়াই, তাহলে 11 সাল অবধি কয়লা খেয়েছেন, রেল খেয়েছেন, পেট্রোলিয়াম খেয়েছেন, উইথাউট পোর্টফোলিও মিনিস্ট্রি খেয়েছেন, এবং তার পরবর্তীকালে 11 পরবর্তীকালে যদি আপনি ইতিহাস দেখেন, এই রাজ্যে ভারতীয় জনতা পার্টি বা আরএসএস এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির মাটি উর্বর হওয়ার জন্য ইমাম ভাতা, পুরোহিত ভাতা তুলে দিয়েছেন, মন্দির মসজিদের লড়াই তুলে দিয়েছেন, রাম মন্দিরের পাল্টা জগন্নাথ মন্দির তুলে দিচ্ছেন। শুভেন্দু বাবু, দিলীপ বাবুদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না, অথচ এই রাজ্যে কোনো প্রতিবাদ করলে তাকে জেল কাটতে হয়। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার আসলে বিজেপিকে রক্ষা করছে, বিজেপির ভোট ব্যাংকটাকে বাঁচিয়ে রাখছে, আর তার বিনিময়ে ওয়াকফ বিল, ওয়ান নেশন ওয়ান ভোট, আপনার একের পর এক ওয়ার্ডশিপ অ্যাক্ট, সংবিধানের উপর আক্রমণ, বিজেপি যা চায়। 14 সালের পর লোকসভায় বিজেপির বিরুদ্ধে একবার বিরোধী আমার ভালো লাগছে না, যা ইচ্ছে মনের একেবারে রচনা করে আপনিও বানান না, আপনি একটু রচনা বানান, বানাতে পারবেন না। আপনার যে রচনা হবে, আপনার যে রচনা হবে তাতে তৃণমূল বিজেপি একসঙ্গে কলকাতা পৌরসভা চালানো থাকবে। আপনার যে রচনা হবে অটল বিহারী বাজপেয়ীর মাথা হাত দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায় হবে। তোমরা ননসেন্স বকে যাচ্ছ, তোমরা আপনার রাজ্য সভাপতি
আসবো 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 আচ্ছা একটু তৃণমূলের বক্তব্য শুনি। সৈকত ছত্রবাদী না সৈকত ছত্রবাদী প্লিজ একটু তৃণমূলের বক্তব্য শুনি। উপাসনা সৈকত ছত্রবাদী উপাসনা। উপাসনা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো বলো। কোন বিষয় একটু মানে আমার নেটওয়ার্ক অসুবিধার জন্য আমি পুরো কথাটা শুনে উঠতে পারলাম না। সৈকত বাবু কি বললেন একটু যদি আমাকে ব্রিফ করে দাও। আচ্ছা উপাসনা তোমাকে তাহলে পরে আসবো, আমি আপাতত রাজাদার কাছে আসি। রাজাদা তাহলে একদম শুরুতে ওই কংগ্রেস ছিন্নমূল, আমরা তৃণমূল, যখন তৃণমূল কংগ্রেসের শুরুর দিকে মমতা বন্দ্যোপাধ্যায় এই বক্তব্য রাখতে শুরু করেছিলেন, এক কথায় কি বলা যায় এই জায়গা থেকেই কংগ্রেসের মৃত্যু ঘণ্টা অন্তত এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বাজিয়ে দিয়েছেন। এটা কি এই সরলীকরণ কি করা যায়? হ্যাঁ দেখুন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় যে আইকনিক ফিগার ছিল কংগ্রেসের ভেতরে কোনো সন্দেহ, এবং কংগ্রেস থেকে উনি চলে গেলেন তখন কিন্তু যে কংগ্রেসকে আমরা দেখেছিলাম যার পার্সেন্টেজ একেবারে যদি দেখেন বামেদের সঙ্গে একদম মানে 4-5% ডিফারেন্স থাকতো প্রত্যেকটা ইলেকশনে। তারপরে যে আমরা দেখলাম মমতা ব্যানার্জির পার্টি আলাদা হয়ে যাওয়ার পরে ডিফারেন্স কংগ্রেসের সঙ্গে মানে বামেদের ডিফারেন্স বিরাট বেড়ে গেল। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। 98-এর পর থেকে কিন্তু যে কংগ্রেসের সঙ্গে যে সিপিএম এর যে লেফটের যে বিভাজন, মমতা ব্যানার্জির বিরাট ফ্যাক্টর, এটা কিন্তু খেয়াল রাখতে হবে কংগ্রেসের পশ্চিমবঙ্গের কথা ভাবতে গেলে। আরেকটা কথা আমি বলি, যেটা আমি শুনছিলাম, যেটা যে দেখুন বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছি আতাত করেছে 98-99 2004-এ করছে, কিন্তু যদি দেখেন আমি একটু কথা বলে নি, বিজেপি যেটা ঘটেছে, বিজেপি নিজের প্রচেষ্টায় কিন্তু 1991-এ ভোট পার্সেন্টেজ ছিল 11.7%। তারপরে কিন্তু মমতার সঙ্গে অ্যালায়েন্স করে ওদের কিন্তু যে ভোট পার্সেন্ট ওই 11.7% সেটা কিন্তু বাড়ি, তার চেয়ে কমই ছিল কিন্তু সেটা বাড়িনি। 14-তে কিন্তু সেটা 17%-এ গিয়েছিল। অর্থাৎ অনেকে মনে করেন যে বিজেপির সঙ্গে মমতার অ্যালায়েন্স হওয়া, টিএমসির অ্যালায়েন্স হওয়া বিজেপির পার্সেন্টেজ বেড়েছে, তা কিন্তু নয়। বিজেপি যখন নিজের মোডে রাম মন্দির জায়গায় তারা পার্সেন্টেজ জায়গায় নিয়ে যেতে, যখন তাদের সঙ্গে একটা অ্যালায়েন্সে আসে তখন তাদের অনেকটা গুটিয়ে ফেলে, এবং পরবর্তী নির্বাচন করেছে আমরা দেখলাম যে তাদের পার্সেন্টেজ কিন্তু 11.7 কাছে পৌঁছতে পারে। আবার নরেন্দ্র মোদী 2014-এর যে একটা আওয়াজ উঠলো ওরা অনেকটা উঠতে পেরেছিল, এবং পরবর্তীকালে দেখা গেছে সেটা অনেক জায়গায় নিয়ে যেতে পেরেছে। তবে এটা সত্যি কথা যে যেটা প্রদীপ ভট্টাচার্য বললেন, আমি ওনার বক্তব্যটা শুনলাম, যেটা নিয়ে আজকে আপনারা করতে চাইছেন। তা উনি এতদিন পরে কেন বললেন এটা ঠিক বোঝা যাচ্ছে না। উনি যাদের নাম বললেন সোমেন বাবু এবং সীতারাম কেশরী, তারা কেউ জীবিত নেই। ওনাকে মানে ভাউচ করার জন্য উনি সত্য, ওনার কতটা সত্য এটা আমরা এখনো বুঝতে পারছি না। এত বছর পরে এ ধরনের কথা বলার একজন রাজনৈতিক নেতা যখন এ ধরনের কথা বলেন তখন লোকে ভাবতেই পারে একটা রাজনৈতিক স্বার্থ রয়েছে। আমি একটা অধীর চৌধুরী স্টেটমেন্ট দেখছিলাম, উনি বলছেন রাজ্যসভা নির্বাচন প্রায় এসে যাচ্ছে। আমি জানি না এর সঙ্গে কোনো লিঙ্ক আছে কিনা। আচ্ছা লিঙ্ক আছে কিনা আমি রাজা, আমার একটা বিরতির সময় হয়ে গেছে, আমি উপাসনার কাছে বিরতির পর এই প্রশ্ন নিয়ে আসবে যে রাজ্যসভার ভোট এসে যাচ্ছে, অধীর চৌধুরী যে মন্তব্য করেছেন, কোথাও গিয়ে কি এ রাজ্যে একটা কংগ্রেস এবং তৃণমূলের একটা সম্ভাবনা কোথাও গিয়ে থেকে যাচ্ছে? প্রদীপ ভট্টাচার্য এতদিন পরে এই মন্তব্যের পরে উপাসনার কাছে উত্তর খুঁজবে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। উপাসনার কাছে আসবো সরাসরি। 26-এর আগে আমরা নতুন অঙ্ক দেখলেও কি দেখতে পারি? উপাসনা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। বিষয়টা হচ্ছে যখন সর্বপ্রথম প্রদীপ ভট্টাচার্য বাবুর বক্তব্যটা নিয়েই আমরা কথা বলছি, সেই বিষয়ে একটা কথা না বললেই নয়। যে একটা কথা আমি শুনেছিলাম যে এই জন্মের প্রায়শ্চিত্ত কিন্তু আমাদেরকে এই জন্মেই করে যেতে লাগে।
এবং সেই জিনিসটা যখন প্রদীপ ভট্টাচার্য বাবু নিজের বক্তব্যটা রাখছিলেন, ওনার গলার কণ্ঠস্বর যেইভাবে কাঁপছিল সেটা দিয়ে কিন্তু এটা স্পষ্টভাবে বুঝে উঠতে পারলাম, এবং সেটা প্রমাণস্বরূপ আমাদের চোখের প্রত্যেকের সামনে উঠে এলো। এবার যেই প্রশ্নটা তুমি করলে দাদা, সেইটা নিয়ে যদি আমি একটু ঘুরে তাকাই, সেই ফ্যাক্টরটা বা সেই বিষয়ে বক্তব্য রাখার জায়গা কিন্তু আমাদের ব্যক্তিগত নেই। পরবর্তীতে কি হবে না হবে সেটা কিন্তু পরবর্তীর বিষয়, কিন্তু এখন যে অনুশোচনাটা ওরা এখন সাফার করছে, এই জিনিসটা যে বাস্তব হওয়ারই ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কারের পিছনে কাদের হাত আছে সেই কথাটা স্পষ্টভাবে বলে দিলেন প্রদীপ ভট্টাচার্য বাবু, এবং উনি আরো কিছু তথ্য কিন্তু ওনার মানে কণ্ঠস্বরে উনি হয়তো প্রকাশ করতে চাইছিলেন, বা পরবর্তীতে যদি এটা কোনো বক্তব্য না হয়ে কোনো ব্যক্তিগত ক্লোজ ডোর কথা হতো, তাহলে হয়তো আরো কিছু তথ্য উনি বলে উঠতে পারতেন, যে তথ্যগুলো হয়তো এখনো আমাদের চোখের সামনে প্রকাশ পায়নি। এবার যদি আমি বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বহিষ্কার এবং তার পরবর্তীতে তৃণমূলের দল গঠন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো, আমাদের তো ভাগ্যে কিছু জিনিস লেখা থাকে, ওই দল গঠনটা না ভাগ্যেই লেখা ছিল, এবং তাই জন্যই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দল যে জায়গায় আজকে উপস্থিত হয়েছে, শুধুমাত্র পুরুষ বা মহিলার হৃদয় তো নয়, প্রত্যেকটা মানুষের হৃদয় যেইভাবে তৃণমূল কংগ্রেস একটা জায়গা বানিয়ে নিয়েছে। আমি বারবার একটা কথা বলি, যেই দল বা যেই মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তাদেরকে কিন্তু কেটে বাদ দেওয়া একদমই সহজ নয়, এবং তাই জন্যই বারবার বিরোধী দলগুলো, উদাহরণে সেটা বিজেপি হোক, সেটা সিপিএম হোক, সেটা কংগ্রেস হোক, বারবার বাংলার ভোটে কিন্তু মুখ থুবড়ে পড়ছে। তাই জন্যে যদি আমরা একটু ফিরে তাকাই, যে প্রতিবারই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটু যদি আমরা নাড়িয়ে দিতে পারি চেয়ারটা, একটু যদি টলমল করে দেওয়া যায়, এই প্রচেষ্টা তো বারবার হয়েছে, বারবার কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে, কিন্তু ততবারই আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দল কিন্তু বারবার ফ্লাইং কালার্স নিয়ে বেরিয়ে এসছে, এবং এটাই বাস্তব, এইটাই খুব স্বাভাবিক চিত্র, এটাই পরবর্তীতে আমরাও দেখব। এবং যদি আপনি বলেন, যে প্রশ্নটা আপনি করছিলেন যে আগামী দিনে কি সম্ভাবনা হতে পারে, আগামী দিনে একটা সম্ভাবনা স্পষ্ট, যে নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই মুখ, যেই সাধারণ মানুষের হৃদয়ে তাদের জায়গা অলরেডি উনি বানিয়ে নিয়েছেন, সেই জায়গাটা ভঙ্গ করতে কিন্তু কালঘাম ছুটছে প্রত্যেকটা বিরোধী দলের প্রত্যেকটা মানুষের। এবং সেই কেন্দ্রিক বিষয় কেউ যদি আমাদের সাথে হাত ধরে জুড়তে চায়, আমার সেখানে ব্যক্তিগত কোনো বক্তব্য রাখার জায়গা না থাকলেও এই গোটা বিষয়টাই কিন্তু দলনেত্রী এবং শীর্ষ নেতৃত্বরাই ঠিক করবে। আচ্ছা, এই জায়গায় যেরকম ঘোষণা বললো যে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন কিনা, একটা বিষয় এই ক্ষেত্রে সামনে আসে যে মহিলা ভোটার, বিশেষ করে মহিলা ভোটাররা তৃণমূলের একটা বড় ভোট ব্যাংক, এটা অনেকে বলে থাকেন, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন। ভবিষ্যতে কি মহিলা ভোটাররাই গোটা রাজ্যের রাজনীতির অন্যতম নির্ণায়ক শক্তি হয়ে উঠবেন? অন্তত নির্বাচন কমিশনের যে তালিকা, তাতে সেরকম ইঙ্গিত মিলেছে। রাজ্যে পুরুষ এবং মহিলা ভোটারের সংখ্যার ফারাক মাত্র 12 লক্ষের কাছাকাছি, আর এই জায়গাতে অনেকে মনে করছেন যে এগিয়ে থেকে খেলা শুরু করছে তৃণমূল, আর জোড়াফুল শিবিরকে টেক্কা দিতে নতুন স্ট্র্যাটেজির পথে হাঁটতেই হবে বিরোধী শিবিরকে, এমনটাই মত বিশেষজ্ঞদের একাংশের। গোটা দেশে এমনকি রাজ্যেও হুড়মুড়িয়ে বাড়ছে মহিলা ভোটারের সংখ্যা। নির্বাচন কমিশনের হিসেব অনুযায়ী রাজ্যে মোট ভোটার 7,63,96,165। পুরুষ ভোটার 3,87,93,743। মহিলা ভোটার 3,76,611। মহিলার থেকে পুরুষ ভোটার 11,93,132 জন বেশি। রাজ্যের নতুন ভোটার 3,81,449। মহিলা ভোটার 2,01,684। পুরুষ ভোটার 1,79,740। অর্থাৎ নতুন ভোটারদের তালিকায় মহিলা ভোটারের সংখ্যা পুরুষদের থেকে বেশি। তবে শুধু রাজ্যের ক্ষেত্রে নয়, গোটা দেশেই একই ছবি। 2014 সালের লোকসভা নির্বাচনে মহিলাদের থেকে পুরুষ ভোটার 25,46,346 জন বেশি। 2024 সালের লোকসভা নির্বাচনে মহিলাদের থেকে পুরুষ ভোটার 13,25,025 জন বেশি। শুরু থেকে মহিলা ভোটারদের পাশে থাকার ট্রেন্ড সেট করে দিয়েছিল তৃণমূল, ফলে জোড়াফুল শিবিরের পাশে মহিলাদের পাশে থাকার প্রবণতা লক্ষ্য করা যায় সেই 2011 সাল থেকেই। লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী প্রকল্পে সেই ভোট ব্যাংক আরও শক্তপোক্ত করেছে তৃণমূল। মহিলা ভোট ব্যাংকে ভাঙন ধরাতে লক্ষ্মীর ভান্ডারের বিরুদ্ধে প্রচার চালিয়েছিল বিরোধীরা, কিন্তু তা বুমেরাং হয়ে গিয়েছে ভোট বাক্সে।
এই জায়গা থেকেই দলের মধ্যেও মহিলা ক্ষমতায়ন আরও জোরদার করতে চেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মহিলা সাংসদদের শতাংশের হিসেবে প্রথম তৃণমূল। 2024 সালের লোকসভা ভোটে 29 জন মহিলা সাংসদ জয়ী। 29 মহিলা সাংসদের 11 জনই তৃণমূল। তৃণমূলের 12 মহিলা ভোট প্রার্থীর 11 জনই জয়ী। বিজেপি ও কংগ্রেসের গড়ে 13% মহিলা সাংসদ। তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদ 38%। দক্ষিণ ভারতের রাজনীতিতে মহিলা ক্ষমতায়নের যে নজির ছিল সেই নজির সামনে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক এই জায়গাতেই চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বিজেপি সহ বিরোধীদের, আর চলতে হচ্ছে সেই লক্ষ্মীর ভাণ্ডারের পথেই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 26-এর ভোটের আগে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা আরও বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডারের সওয়ালই করতে হবে বিরোধীদেরকে। নারী উন্নয়নের সওয়াল না করে ভোট বাক্স দখল কঠিন, মত একাংশের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি সরাসরি শতরূপদের কাছে আছি। কি একটা মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্যারামিটার খাড়া করে দিয়েছে এ রাজ্যে, বিকল্প কি আছে? শোনো সব্যসাচী, আমি একটু উপাসনার কথা টেনে আমি সেকেন্ড হাফটা এটা শুরু করতে চাই। ও যে বললো না যে হৃদয়ে জুড়ে আছে, তো হৃদয়ে জুড়ে থাকলে এত অনুদান আর এত ফিয়ার ফ্যাক্টর কিসের জন্য লাগে? আমি মানলাম যে হ্যাঁ, মহিলাদের ভোট পার্সেন্ট অনেকটা ইনক্রিজ করে গেছে। ইনফ্যাক্ট জেন্ডারভাবেও মানে আরও পরে এটা নিয়ে ডিসকাশন হলে মহিলারা অনেকটাই নাম্বার বেড়ে গেছে। সো দেয়ারফর উইমেন ভোটার্স হচ্ছে সমস্ত পার্টিদের একটা টার্গেট। এবং আমি যদি এই জেন্ডার কাউন্টিং যদি নাও ধরি, তাহলেও আমি বলবো যে মহিলারা ইন্ডিভিজুয়ালি অ্যান্ড অলসো ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর হিসেবে অনেকটা স্ট্রঙ্গার দ্যান দ্য মেন। মানে আমরা যারা যারা মানে রান্নাঘরের মধ্যে বা শুধু সংসারের মধ্যে থাকে, তাদেরও একটা বিশাল ইনফ্লুয়েন্স একটা অজান্তে মানে সারপ্রিশিয়াস ওয়েতে একটা ফ্যামিলির ওপর পড়ে। সো সেইখানে দেখতে গেলে অফকোর্স মমতা ব্যানার্জি আপাতে মনে হচ্ছে দ্যাট শি হ্যাজ হিট দ্য নেল। লক্ষ্মীর ভাণ্ডারে একেবারে হই হই করে সবাই সমস্ত মহিলারা খুশি হয়ে গেছিল। লেট মি ফিনিশ। এইবার যারা লক্ষ্মীর ভাণ্ডার নিচ্ছে, এবং গতকাল না পরশুদিন মমতা ব্যানার্জি আরও একেবারে মানে ভীষণ উদ্গ্রীব হয়ে বলেছে বিধবা ভাতাও তারা পাবে এবং তাদের আর যেন কাঁদতে না হয়, মানে এমনভাবে বলছেন যেন বিধবা আরও ইনক্রিজ করলে উনি আরও খুশি হন। কিন্তু যাই হোক, যেভাবেই হোক, মহিলাদের এই যে অনুদানটা দিচ্ছেন উনি, সেটার বদলে মহিলারা এখন রিয়েলাইজ করছে যে কী কী স্যাক্রিফাইস করতে হচ্ছে। একটা 500 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, 1500 টাকা, 2000 টাকা, যেটা যে পাচ্ছে কন্যাশ্রী, তার বদলে তার বাড়ির লক্ষ্মী যদি সুরক্ষিত না থাকে, তার বদলে যে তার বাড়ির ছেলেটা যে বাড়িতে বসে মাছ ভাত খেতে পাচ্ছে না, বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে, তার বদলে এই লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, যতগুলো শ্রী আছে, সবুজ শ্রী আর সব কিছু সবুজ প্রকল্প, একটা সাইকেল নিয়ে সে যে স্কুলে যাবে, সেই স্কুলে তার মিড ডে মিল পাওয়ার জায়গা নেই, এরকম অনেক ফিচার্স আছে। সেখানে অফকোর্স তুমি বলতে পারো না আমরাও কেন করছি। আমাদের প্রত্যেকটা রাজ্যে, সে তুমি যদি উড়িষ্যা ধরো কি যদি মধ্যপ্রদেশ ধরো, রিসেন্টলি কনক্লুডেড মহারাষ্ট্রও ধরো, হ্যাঁ আমরাও মেয়েদের জন্য দিই, কিন্তু আমাদের তুমি মোদিজির যে কটা প্রকল্প আছে, স্টার্টিং ফ্রম বেটি বাঁচাও বেটি পড়াও, সমস্ত মহিলাদের জন্য একটা হোলিস্টিক অ্যাপ্রোচ আছে, যে পুরো সমস্ত মহিলাদের সব রকম নিডস একেবারে ট্যাকেল করে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করার একটা অ্যাটিটিউড। কিন্তু এই অনুদানটা নয়, অনুদানের বদলে মহিলারা কি হারাচ্ছে সেইটা কিন্তু অনুদান তো সব জায়গায়, মহারাষ্ট্র থেকে শুরু করে সব জায়গায় বললাম, ওইটাই বললাম। মানে এখানে লক্ষ্মীর ভাণ্ডার, ওদিকে বৃহত্তর লক্ষ্মীর ভাণ্ডার। আমি তো কি বললাম, আমি তো বলছি অনুদান দিচ্ছে, এবং অনুদান দিয়ে মমতা ব্যানার্জি তুমি দেখবে এইবার দেখবে কত ধরনের এই অনুদানের জন্য যা হারাচ্ছে এত বছর ধরে, সেটা মহিলারা রিয়েলাইজ করবে। এইবার মনে করেন যে ভিক্ষা, যদি জিনিসটা মনে করেন যে ম্যানিপুলেটিভ, তাহলে কেন এই সমান জিনিসটাই আপনারা নিজেদের রাজ্যে ইমপ্লিমেন্ট করছেন? কেন জিনিসটা কপি পেস্ট করছেন? তুমি আমার পুরো কথাটা শোনোনি। না না, আমি চেঁচাচ্ছি না, আমার বিষয়টা হচ্ছে আমি তো অনেকটা দূরে আছি দিদি, আপনি স্টুডিওতে বসে আছেন, তাই জন্য একটু গলাটা জড়িয়ে বলছি। তুমি জোরে বলো, আমার পুরো কথাটা শুনে সেইটাকে কাউন্টার করো। আমি তো বললাম আমাদের অনুদান তার বদলে কি কথাটা আপনি বলছেন অনুদান, সেই জিনিসটাই আপনাদের বিভিন্ন নেতারা বিভিন্ন রাজ্যে কেন ইমপ্লিমেন্ট করছে? আরে করেছি তো। শতপদী প্লিজ,
উপাসনা বলো। তো এটা তো সর্বপ্রথম কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেইগুলো বলছেন যে এইগুলো হাতে তুলে দেওয়া হচ্ছে, আপনি কি সত্যি একটা মহিলা হয়ে খুশি হচ্ছেন না যে একটা মহিলার বাড়িতে না 500 টাকার জন্য আমি মহিলা হয়ে খুশি হচ্ছি না, তার কারণ মহিলাদের দৈনন্দিন সম্মানহানি হচ্ছে, দৈনন্দিন সদরবাদী এখানে 500 টাকা সন্দেশখালী এক বছর মুখ্যমন্ত্রী আমি আলোচনা করতে হবে না এখানে 500 টাকা বা 1000 টাকা বা 1200 টাকা যে ফ্যাক্টরি নয়, ব্যাপারটা হচ্ছে যে একটা মহিলার হাতে যদি 100 টাকা কেউ তুলে দেয় সেই ক্ষেত্রে বিষয় কিন্তু তাকে সদরবাদী প্লিজ উপাসনা বাইরে সদরবাদী ও শুনতে পাবে না, আমরা কেউই শুনতে পাবো না প্লিজ। আমাদের নেত্রী তৃণমূলের যিনি সুপ্রিমো রয়েছেন উনি স্বয়ং মহিলা, এবং প্রত্যেকে আমি যে থাকা উচিত মহিলাদের জন্য। কি বলছেন? মহিলা হলে তাহলে তো মহিলাদের ব্যথাগুলো অনুভব করা উচিত, সেটা তো উনি করেন না। উনি বলেন 14 বছরের মেয়ে রেপ হলে উনি বলেন দেখো খোঁজ নাও অ্যাফেয়ার ছিল কি প্রেগন্যান্ট ছিল, তার হাত থেকে কন্যা স্কিম নিতে মহিলারা নিরুপায়। সদরবাদী বাকিরা কেউ বলার সুযোগই পাবে না, বাকিরা কেউ বলার সুযোগ পাবে না। সেই গ্যাসের দাম বাড়ার জন্য কোন মহিলার কি কষ্ট হয় না? সেই বিষয়ে আপনারা কণ্ঠস্বর তুলছেন না কেন? সেই বিষয়ে আপনারা মৌনব্রত পালন করছেন কেন? এটা তো একটা বড় প্রশ্ন। বিজেপি যদি সত্যি মহিলা পুরুষ সবার প্রত্যেকটা ভোটার নির্বিশেষে কথা বলছো, সদরবাদী প্লিজ আমাদের সদরবাদী ওকে বলতে দিন প্লিজ। মানে নতুন করে কি বলবো? আচ্ছা আমি আসবো না প্লিজ সদরবাদী। চন্দনদা তারপর সৈকত। চন্দনদা দেখো, একটা কথা একেবারে শুরুতে বলে নেওয়া ভালো, এখানে যারা আছেন তৃণমূল বা বিজেপির প্রশ্নটা সেটা না, আমাকে এটা বুঝতে হবে যে একটা স্পেশাল কনভেনশন ডেকে পার্লামেন্টে চালু হলো, তুমি জানো সেপ্টেম্বর মাসের 21 তারিখে গত বছর, এবং সেই স্পেশাল সেশনের কারণটাই ছিল মহিলাদের সংরক্ষণ এবং 35%। হোয়াট আ গ্রেট পলিটিক্স! এর থেকে বেশি পলিটিক্স কী হতে পারে? এবং এই পলিটিক্সটা আমি কেন বলছি, তুমি এখানে যে রাজনীতির কথা বলছো ঠিক একইভাবে ওই মহিলা তুষ্ট প্রশ্নটা এখানে নয়, পুরুষ মহিলার প্রশ্ন নয়। অবশ্যই সমাজে মহিলাদের তাদের নির্দিষ্ট ভূমিকাকে রেসপেক্ট করতে হবে এবং করতে হবে। অ্যাট দি সেম টাইম আমি যদি রাজ্যের ক্ষেত্রে দেখি তাহলে এটা বুঝবো যে রাজ্যের সম্ভবত যিনি তৃণমূল প্রতিনিধি, বয়স যথেষ্ট কম, একটু স্টাডি করতে হবে ওয়েলফেয়ার পলিটিক্স কাকে বলে আর ডোল আউট পলিটিক্স কাকে বলে। অর্থাৎ আমাকে এটা যদি বুঝতে হয় তাহলে আমি বলবো কর্ণাটকে আমরা একই প্রকল্প চালু করেছি, এবং তারও আগে 2020-তে তুমি খুব ভালো করে জানো প্যান্ডামিকের সময় রাহুল গান্ধী কংগ্রেস প্রপোজড ন্যায়। এই ন্যায়ের জন্য যে প্রকল্প ছিল তাতে 7,500, এটা কিন্তু পার্মানেন্টলি না, একটা সময় পর্যন্ত আসবে বুস্ট আপ পলিসি, তারপরে তারা অটোমেটিক, এটাকে আমরা ইকোনমিক থিওরিতে বলি টেক অফ পলিসি। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, কর্ণাটকে আমরা চালু করেছি এবং মহিলাদের বাস ভাড়া পর্যন্ত দিতে হয় না, কিন্তু এটাও দেখতে হবে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথটা কোথায়। আজকে শুধুমাত্র তুষ্টিকরণের রাজনীতি নয়, আজকে তুষ্টিকরণের রাজনীতি নয় বলে আমি তোমাকে বলি এই যে তুষ্টিকরণের রাজনীতি তোমাকে বুঝতে হবে যে রাজ্যের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ, আমি তোমাকে বলছি সেই কারণে আমি বলছি তো এই কথাটাই বলছি। তুমি যদি একটু গ্রাফিক্যালি দেখো অ্যাট দি সেম টাইম, আমি ডোল আউট বলবো তখন যখন এটা ডোল আউট অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ নেই। তুমি কর্ণাটককে দেখো, তেলেঙ্গানাকে দেখো, তার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথকে দেখো, এবং তারপরে তুমি যদি দেখো তার ওয়েলফেয়ার স্কিমে মহিলাদের দিচ্ছে তাহলে বুঝবে এটা ওয়েলফেয়ার স্কিম। কিন্তু তুমি এখানে দেখো 6,26,000 কোটি টাকার উধারি, 6,26,000 কোটি টাকা পশ্চিমবাংলার দেনা, উধারির হিসেব করলে অনেক রাজ্যে চলে আসে, অনেক রাজ্যে চলে আসে, এই পর্যায়ে নেই। পশ্চিমবাংলার রাজ্যের যে পরিমাণ দেনা, তার পরবর্তী সময় তোমার কি মনে হয় না যে এই দেনার উপরে আরো দেনা চাপানো প্রতি বছরে, এবং তাতে সোশ্যাল ওয়েলফেয়ার থাকে না, সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম তো না। কর্ণাটকের ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ কি আর পশ্চিমবাংলার ইন্ডাস্ট্রিয়াল গ্রোথকে কম্পেয়ার করো। দিস ওয়ান পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে তুমি তেলেঙ্গানাকেও সামনে রাখো এবং অন্যান্য স্টেটও থাকবে। একটা জিনিস আমরা বারবার দেখছি, দেখো গত বছর ছিল 5,86,000 কোটি টাকা দেনা, আজকে সেটা 6,26,000 কোটি টাকা। এমন একটা দিন আসবে 1,000 কোটি টাকা, 1,000 লক্ষ কোটি টাকাটা দেনা হয়ে যাবে। সব রাজনৈতিক দলকে ভাবতে হবে চন্দনদা, আমরাও ভাবছি একই কথা। চন্দনদা খয়রাতির, আপনি মনে করুন সশরবাদীও মনে রাখবে, খয়রাতির রাজনীতি নিয়ে নরেন্দ্র মোদী নিজে প্রতিবাদ করেছিলেন, অথচ বিজেপিকেই এর মধ্যে ঢুকে পড়তে হচ্ছে। এর থেকে আপনারা কেউ বেরোতে পারবেন না। না তৃণমূল না বিজেপি, কোনটা খয়রাতি কে ঠিক করবে? কে ঠিক করবে কোনটা খয়রাতি? কে ঠিক করবে চন্দনদা? এই একই প্রশ্ন যে অনুদান আপনি কর্ণাটকে দিচ্ছেন, আপনি সেই অনুদান দিয়ে প্রশ্ন তুলছেন পশ্চিমবঙ্গে, কে ঠিক করবে এটা? এই রাজ্যে আর কিছু নেই অনুদান ছাড়া।
তার উপরে তোমাকে বুঝতে হবে যে শিল্প উন্নয়নের ক্ষেত্রে রাজ্যের ক্ষেত্রে তুমি দেখবে না, তুমি দেখবে না তার কত বেশি পরিমাণ প্রতি বছর একটা প্রেশার, একটা ডিপ্রেশন তৈরি করছে বাই দি মিন অফ লোন। মুশকিলটা হচ্ছে একই অভিযোগ প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রে প্রত্যেকটা বিরোধী দল করছে, সমস্যাটা হয়ে যাচ্ছে এখানে। আমি আসবো সৈকতের কাছে, রাজাদার কাছে, একটা বিরতির সময় হয়ে গেছে, সঙ্গে থাকুন প্লিজ। সৈকত, দেখো চন্দনদার সাথে আলোচনা হচ্ছিল এই অনুদান বা ভাতা বা পাইয়ে দেওয়ার রাজনীতি বা সাহায্য যাই বলো না কেন, কিন্তু লক্ষ্মীর ভান্ডার যখন হয়েছিল বিজেপি এর সমালোচনা করেছিল, বামেরাও কিন্তু এর সমালোচনা করে যায়। ফলে আমরা এটাও দেখতে পেয়েছি যে মোহাম্মদ সেলিম তিনি বলছেন আমরা আরো বেশি টাকা দেব, অর্থাৎ এর থেকে বেরোনোর উপায় টেকনিক্যালি পলিটিক্যালি কোনো রাজনৈতিক দলের নেই, যে কোনো কারণে হোক, কি কারণে হোক সেটা রাজাদা বলবেন। কিন্তু বিকল্প কিছু বিরোধীরা যদি সেট না করতে পারে মহিলাদের জন্য, সেরকম কি তোমরা আনতে পেরেছো এখনো পর্যন্ত? আমি নির্দিষ্টভাবে মহিলাদের কথা প্রথমে আপনাকে স্পষ্টভাবে বলি, আমাদের দল বা বামফ্রন্ট আমরা লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা কোনোদিন করিনি। এমনকি মোহাম্মদ সেলিম স্পেস স্টেটমেন্ট করে বলেছিল যে আমাদের দলের কোনো কর্মী যদি লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করে তাহলে সেটা দলের স্ট্যান্ড নয়, তাকে আমরা দল তরফ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক। দুই হচ্ছে, আমরা চাই, ধন্যবাদ জানাই যে এই রাজ্যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রীর মতন প্রকল্প যারা প্রান্তিক মানুষের কাছে একটা আশার আলো তৈরি করতে পেরেছে। নিশ্চিতভাবে এই প্রকল্পগুলোকে রেখে আগামী দিনে কলেজ গেটের বাইরে লক্ষ্মীর নিরাপত্তাকে সুনিশ্চিত করাটাই আমাদের কাজ। আজকের দিনে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী প্রকল্পের আড়ালে পার্ক স্ট্রিট, কামদুনি, গাইঘাটা, গেদে, খরজুনা থেকে হালফিলের আরজিকর অবধি এই যে প্রতিদিন মা বোনেদের ইজ্জত নিয়ে ছেলে খেলা চলছে, তার নিরাপত্তা সুনিশ্চিত করা আমাদের কাজ। আমরা চাই যে রাজ্যের সরকার দায়িত্ব নিক, মহিলাদের ক্ষমতায়ন, মহিলাদের উমেন এম্পাওয়ারমেন্টের প্রশ্নে কলেজ ক্যাম্পাস থেকে, রাস্তাঘাট থেকে, তার ঘরের ভেতর সব জায়গায় সে নিরাপত্তা, স্বচ্ছন্দ যে সুনিশ্চিত নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাজ্যের সরকারের, রাজ্যের পুলিশের। আচ্ছা আপনি বলুন তো, এই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আমরা কি আশা করব? 11 সালের পর পার্ক স্ট্রিট থেকে শুরু করে আরজিকর অবধি একের পর এক স্টেটমেন্ট মহিলাদের সম্পর্কে। তার বিরুদ্ধে একবারও তৃণমূল কংগ্রেসের মধ্যে যারা মহিলা সমর্থক, মহিলা ভোটার, মহিলা নেত্রী তারা প্রতিবাদ করেছেন? করতে পারেনি। আমরা দুটো জিনিস পরিষ্কার বলছি, দেখুন আগামী দিনে অর্ধেক আকাশের পৃথিবী যারা গড়ে তুলতে চায়, আমাদের দলের এমপি গীতা মুখার্জি সবার প্রথম পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে বলেছিলেন যে 33% রিজার্ভেশন, 35% রিজার্ভেশন উমেন এম্পাওয়ারমেন্টকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে হবে। এবং অল পার্টির যে কমিশন হয়েছিল তাতে গীতা মুখার্জির যে বলিষ্ঠ ভূমিকা, সেটা সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশংসা করেছিলেন, চেয়ারপারসন ছিলেন। এবং আমি একটু শুধু উপাসনার একটা বক্তব্যের পাঠ শুধু বলি, উপাসনা বলবার সময় বারে বারে বললো যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের হৃদয়ে আছে, আমাদের মনে আছে, 26-এও থাকবে, কে কি করবে আমি জানি না। আমার তো প্রশ্ন জাগে এখানেই যে 98-তে কংগ্রেসের সাম্প্রদায়িক অংশ তারা তৈরি করলো তৃণমূল, তৃণমূলের সাম্প্রদায়িক অংশ তৈরি করলো বিজেপি, আজকে যারা বিজেপির নেতা ফেতা আছে। তাহলে কি আজকে মমতাকে বাদ দিয়ে কোথাও না কোথাও ভাঙনের ভয়, বিচ্ছেদের ভয়ে তৃণমূলের মধ্যে জানুয়ারি মাস জুড়ে চলছে? তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, সঠিক বলেছেন। একটু আটকাচ্ছি, তুমি যে সাম্প্রদায়িক সিরিজ অফ সাম্প্রদায়িক এবং তার ফ্র্যাকশন বললে, অনেকে তো এটাও বলে থাকে যে বামের ভোট রামে গিয়েছিল, সেটা কি বামেদের সাম্প্রদায়িক অংশ তারা রামে ভোট দিয়েছিল? না, একদম মানুষ তো বাম রামের কথা বলছি না, কংগ্রেসের একটা সাম্প্রদায়িক লিডারশিপ তারা তৃণমূল তৈরি করলো, তৃণমূলের একটা সাম্প্রদায়িক লিডারশিপ। আচ্ছা আপনি বলুন, শুভেন্দু অধিকারী অমিত শাহ জনসভা যখন মেদিনীপুরে জয়েন করলো কি বললো? এইটা হলে আমি কিন্তু আর বলতে দেবো না, আমি কিন্তু আর বলতে দেবো না, আমি কারোর সময় ডিস্টার্ব করিনি। অমিত শাহ সবাই শুভেন্দু অধিকারী যোগদান করছেন, আপনার চ্যানেলের সাংবাদিক জিজ্ঞেস করছে শুভেন্দুবাবু আপনি বিজেপিতে নতুন এলেন, বলছে কে বলেছে আমি বিজেপি নতুন? আমি ক্লাস 8 থেকে আরএসএস করি। তাহলে কার মধ্যে লুকিয়ে ছিল আরএসএস? কংগ্রেসের মধ্যে লুকিয়ে থাকা তৃণমূল, তৃণমূলের মধ্যে লুকিয়ে থাকা আরএসএস, বিজেপি, তারা আজকে গোটা রাজ্য জুড়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক রাজনীতি করছে। তার মানে মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গির বদল। আসলে কি আরএসএস মহিলা মেম্বারশিপ দিয়েছে? আরএসএস এর নাগপুরে কেন আরএসএস এখন অব্দি মহিলাদের মেম্বারশিপ দেয় না? আজকে তৃণমূল কংগ্রেস এত মহিলা ক্ষমতায়নের কথা বলে, এত মহিলা এম্পাওয়ারমেন্টের কথা বলে, আরজিকর নিয়ে টিএমসিপি কেন রাস্তায় নেই? কেন কলেজ ক্যাম্পাসের ভেতরে একটা ছাত্রীর উপর অত্যাচার হলে টিএমসিপির মহিলা সমর্থকরা রাস্তায় নামে না? আমি এই জায়গাতে সৈকত তোমার কাছেই আসবো। এই যে তুমি শুরুতে বললে বামেরা বিরোধিতা করেনি, এক সময় এই আমি আসবো সত্যপতি প্রিয়, এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বাম সমর্থিত একাংশ সোশ্যাল মিডিয়ায় ভিক্ষা অমুক তমুকে ছেয়ে গিয়েছিল, আরজি করে সেও অনুদান ফেরত দেওয়া হোক, এরকম বক্তব্য সামনে এসেছিল তো সৈকত? না দেখুন, বাম সমর্থকদের একটা অংশ তারা আবার রামে চলে গেছে, যারা এইসব মনে করে আমাদের মতাদর্শগত দৃষ্টিভঙ্গি ওমেন এম্পাওয়ারমেন্টের প্রশ্ন, মহিলা ক্ষমতায়নের প্রশ্নের, প্রান্তিক মানুষদের সাহায্যের প্রশ্নে আমাদের দৃষ্টিভঙ্গি দলগতভাবে পরিষ্কার। এবার দেখুন, সমর্থকের দায় দল নিতে পারেন, এক। দুই হচ্ছে আরজিকর ঘটনা প্রমাণ করেছে সমর্থকের দায় নিতে পারে না, না নিতে পারবে কি করে? আমাদের তো পার্টি মেম্বার, এই তো মিসকল
এটা কোনো কথা আজ তৃণমূল সমর্থক এসে কোনো বাম সমর্থকের মাথা ফাটিয়ে দিলে তোমরা তৃণমূলকে বলবে না? আমরা নিই না, তার কারণ রেজিমেন্টেড পার্টিতে পার্টি মেম্বারদের দায় দল নেবে, সমর্থকের দায় আপনি আমার সমর্থক, আপনি কালকে এটা কোনো মন্তব্য করলেন তার দায় আমাকে নিতে হবে। আচ্ছা, এটা মিস কল মারা পার্টি নয় কিংবা হাত তোলা পার্টি নয় যে 2 বছরে একবার মিটিং হবে কালীঘাটে, তারপর সেখানে সিদ্ধান্ত হবে। আমাদের সম্মেলন হয়, আপনি বিতর্ক আগের দিনে আমাকে একটা বিতর্কিত প্রশ্ন করেছেন আমাদের সম্মেলন নিয়ে, আমি তার উত্তর দিতে রাজি, কিন্তু কোনো একজন আমাদের নেতা যে এখন তৃণমূলের উপাসনার এমপি হয়ে গেছে তার দায়িত্ব আমি নিতে পারবো না। এটা বুঝতে হবে তো মহিলাদের, আমি এক লাইন শেষ করছি, মহিলাদের দৃষ্টিভঙ্গি কতটা অপরিষ্কার এদের কাছে। যাকে মহিলা গঠিত কেলেঙ্কারির জন্য আমাদের পার্টি বহিষ্কার করলো তাকে উপাসনার রাজ্যসভায় পাঠিয়ে। আচ্ছা উপাসনা খুব সংক্ষেপে, আমার সময় খুব কম, খুব সংক্ষেপে। সুন্দরভাবে কাছ থেকে ঝেড়ে দিল গোটা বিষয়টা। উপাসনা কিছু বোঝা গেল না, আরেকবার বলো। আমি বলছি যে সৈকতদা যে বক্তব্যটা রাখলেন সেখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট হলো যে দায়িত্বটা কাঁধ থেকে আমি ঝেড়ে ফেলে দিলাম, সেই জিনিসটা খুব সুন্দরভাবে সৈকতদা করলেন এবং তার বক্তব্য দিয়ে সেটা স্পষ্ট হলো। আচ্ছা ঠিক আছে, আমি এখন বিতর্কে যাচ্ছি না, আমি রাজাদার কাছে গোটা বিষয়টা শেষ করব। রাজাদা 2 মিনিট সময় আছে আপনার কাছে, দুটো ইস্যুতেই সাম আপ করবো। এক, তৃণমূল কংগ্রেসের একটা পলিটিক্সের ধারা যদি আমি দেখে নেই, সেখানে তিনি বরাবরই তৃণমূল কংগ্রেস ফেডারাল স্ট্রাকচারকে জোর দিয়েছেন যাতে সেন্টারলি কোনো দল ছড়ি ঘোরাতে না পারে, আঞ্চলিক দলগুলোর ওপরে নির্ভরশীলতা বাড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস বা বিজেপি দুই সমান প্রতিপক্ষ তৃণমূলের কাছে টেকনিক্যালি, এবং এই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যে তৃণমূলের সঙ্গে ফাইট করতে গেলে বিশেষ করে মহিলা ভোটার যখন মুখ্য হয়ে উঠছে তখন একটা শক্তিশালী বিকল্প যদি না তৈরি করা যায় তৃণমূলকে ফাইট দেওয়া তো অসম্ভব। কি কংগ্রেস কি বিজেপি কারোর পক্ষে? রাজাদা। না আমি খুব সময় অল্প, দেখুন শুধুমাত্র ভোটার বেড়েছে তা না, ভোটার তো দেখুন মানে ডেমোগ্রাফিক্যালি 50% ছেলে 50% মেয়ে, ভগবানের এটা সৃষ্টি, কিন্তু মানে ভোটার টার্ন আউট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট 2019 সাল থেকে। 2019-এর আগে আমরা দেখে আসছিলাম যে ছেলেদের ভোটার অনেক বেশি, মেয়েরা বাড়িতে বসে থাকে, ভোটে কোনো আগ্রহ নেই বা তাদের ভোট দিতে দেওয়া হতো। 19 সাল থেকে দেখা গেল যে সারা ভারতবর্ষে বলছি মেয়েরা অনেক বেশি ভোট দিচ্ছে এবং বোঝাই যাচ্ছে যে মেয়েদের কোথাও একটা ক্ষমতায়নের জায়গা তৈরি হয়েছে। এই জায়গাগুলো তৈরি হয়েছে কিন্তু এই সমস্ত মহিলাদের যে সমস্ত প্রকল্প আছে পশ্চিমবঙ্গে তো রয়েছে, অন্য রাজ্যে রয়েছে, এইগুলো কিন্তু যে স্বীকার করে নেওয়া যে মহিলারা ইম্পর্টেন্ট। আপনি যদি দেখুন শুধুমাত্র এই যে ডোল হিসেবে নয়, যে সমস্ত প্রকল্পগুলোতে মেয়েরা স্বেচ্ছায় আসছে, আমি একটা প্রকল্পের কথা বলি। SBI রিসার্চ জানাচ্ছে যে স্টার্ট আপ ইন্ডিয়া, এই স্টার্ট আপ ইন্ডিয়া প্রজেক্টে প্রায় 80% মহিলারা অংশ নিচ্ছে, বুঝতে পারছেন? তো অটল পেনশন সেটা যদি দেখেন সেখানেও প্রায় 50% মহিলারা অংশ নিচ্ছে। মহিলাদের কোথাও একটা এম্পাওয়ারমেন্ট তৈরি হয়েছে এবং সেই এম্পাওয়ারমেন্ট তৈরিটা হয়েছে কিন্তু এই মহিলাদের যেকে আমরা স্বীকৃতি দিয়েছি, তার ফলে কিন্তু মেয়েরা ভোট দিচ্ছে বেশি এবং এটাই আজকের আমাদের ভারতের গণতন্ত্রের সবচেয়ে বড় ধ্বজা উঠেছে। মেয়েরা এগিয়ে আসছে, সে যেকেই ভোট দিক না কেন তার কিন্তু বক্তব্য সে সঠিকভাবে সে দিতে পারে। এটা কিন্তু ভারতবর্ষের গণতন্ত্রের একটা বিরাট দিক, যেটা কিন্তু অন্য দেশে সেভাবে না থাকায় তারা কিন্তু এত সমস্ত হিংস্র আন্দোলন বাংলাদেশে যেগুলো আমরা দেখছি, কিন্তু ভারতবর্ষে কিন্তু এই জিনিসটা একটা বিরাট দিক রয়ে গেছে একদমই। এবং এই দিকটা কোন রাজনৈতিক দল কিভাবে এক্সপ্লোর করে সেদিকটা অন্তত দেখার, এবং 26-এর ভোট দূর আছে 1 বছর, কংগ্রেস এবং তৃণমূলের রসায়নটা কোন দিকে যায় সেদিকে অবশ্যই নজর রাখার। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।